লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এই তিনটি হল গণতন্ত্রের প্রথম তিনটি স্তম্ভ, আর চতুর্থ স্তম্ভ মিডিয়া। হে সার্কাসের ক্লিপ আবার কে লাগাই দিল। আই এম টকিং অ্যাবাউট দ্য ফোর্থ পিলার অফ মিডিয়া। যে শক্তি একটি দেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের রাতের ঘুম কেড়ে নিতে পারে, যে মিডিয়া নির্ভয়ে চোখে চোখ রেখে এমন প্রশ্ন করতে পারে যার জবাব দিতে গিয়ে শক্তপোক্ত নেতার গলা শুকিয়ে যায়। সাধারণ মানুষ দ্রব্যমূল্য নিয়ে যথেষ্ট চিন্তিত। দেশে বিদ্যুতের সমস্যা বেশ প্রকট, এটা আপনি স্বীকার করবেন কিনা আমি জানি না। কিন্তু আজ 2024-25 সালের এই সময়ে এসে আমরা যদি সেই মিডিয়ার দিকে তাকাই তাহলে কেমন হাল হয়ে গেছে। আপনার জামদানির ছবি দেখে সেখানে ক্রেতাদের ভিড় জমে। তো আমার প্রশ্ন যে আপনি নিজের শরীরকে কিভাবে ঠিক রাখছেন, এবং সেটা কি এক্সারসাইজের মাধ্যমে নাকি ডায়েটের মাধ্যমে? তোমার সভাপতি কেন জানেন না? সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য। এটা কি হচ্ছে? মিডিয়ার এই অবস্থা কেন? কেন এমন বাধ্যবাধকতা এসে পড়েছে যে মিডিয়ার সব শক্তি যেন হঠাৎ করে হারিয়ে গেল। আজ তারা আর চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারে না। কেন এমন চুপচাপ? কেন এমন ভয়? যে কারণে মিডিয়া আস্তে আস্তে সার্কাসে পরিণত হচ্ছে। যাকে একসময় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হতো, আজ যেন একটা সস্তা ডেইলি এন্টারটেইনমেন্ট শোতে পরিণত হয়েছে। এখানে সংবাদের নামে যা কিছু দেখানো হচ্ছে, সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলার পরিবর্তে চারজনকে বসিয়ে একসাথে নিজেদের মধ্যে মারামারি করতে বাধ্য করা হচ্ছে। যে মিডিয়া একসময় ক্ষমতায় থাকা ব্যক্তিদের প্রশ্ন জিজ্ঞাসা করতে মোটেও ভয় পেত না, আজ তারা কেন সরকারের ব্যর্থতা এবং নোংরামি জনগণের কাছ থেকে আড়াল করার চেষ্টা করছে? কেন হয়ে উঠছে সরকারি কর্মচারী? তারা নিজেরাও জানে তাদের এইসব কর্মকাণ্ডের ফলে বিশ্বাসযোগ্যতা, মূল্য এবং সম্মান ধীরে ধীরে ভেঙে পড়ছে। তাদের নিজেদেরও বোঝা উচিত, যখন তারা কোনো তথ্য আইডেন্টিফাই ছাড়াই সম্প্রচার করবে তখন সেই অথেন্টিসিটি বলে আর কিছুই থাকে না। দর্শকদের ভিতরে যে বিশ্বাস ছিল সেটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। যখন আমি আর আমার টিম এই বিষয় নিয়ে রিসার্চ করা শুরু করি, তখন আমরা জানতে পারি যে যেসব উপস্থাপকদের উপর আমরা রেগে যাই এবং গালিগালাজ করি, তারা আসলে এর জন্য সম্পূর্ণরূপে দায়ী নয়, বরং তারা তো শুধুমাত্র কেবল দাবার গুটি। আসল গেমতে অন্য কেউ প্লে করছে। এখন প্রশ্ন জাগে, কে সেই ব্যক্তি যিনি খুব চালাকি করে আমাদের চোখের সামনে আমাদের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে একটি সার্কাস হতে বাধ্য করছে। ওয়েল, যতটা আমরা সহজ ভাবি ততটাও জিনিসগুলো সহজ নয়। আসুন আজকের এই ডকুমেন্টারিতে আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি। চলুন একটা গেম খেলি। নাম খবর নাকি নাটক। একদিকে 45টি টিভি চ্যানেল, 28টি এমএফ রেডিও, 1248টি পত্রিকা। বাহ, কি বিশাল সমৃদ্ধ। অন্যদিকে বিশ্ব সাংবাদিকতা স্বাধীনতা সূচকে 180 দেশের মধ্যে আমাদের অবস্থান 165তম। হ্যাঁ, সংখ্যায় ভরপুর, কিন্তু গুণগত মান নামে বস্তুটি আজ বিলুপ্ত প্রায়। আর এই অদ্ভুত পরিস্থিতির নামই হলো মিডিয়া সার্কাস। কে তাণ্ডব চালাচ্ছে এই সার্কাসে? আসুন ঘেটে দেয় সেই মুখোশ। এক, মালিকেরা যাদের টাকায় ঘুরে চাকা। ভেবে দেখুন, বসুন্ধরা গ্রুপের মতো কর্পোরেট ঘরোয়ানার হাতে যখন একাধিক টিভি চ্যানেল, পত্রিকা, তখন খবর হয় বাণিজ্যের পণ্য। মনে আছে সে রিপোর্টের কথা, যেখানে এক মালিকের জ্বালানি কোম্পানির দুর্নীতির খবর তার নিচের পত্রিকায় কভারেজ পায়নি? হুকুম তো চলে অদৃশ্য হাতের ইশারায়। 2009 থেকে 2024 পর্যন্ত ক্ষমতাসীন দলের গুণগান, 2024-এর পতনের পর নতুন সরকারের জয়গান। মালিকেরা তো রাজনীতির নৌকায় পাল বদলের মাস্টার। দুই সাংবাদিকরা টিআরপির দাস। এবার আসুন প্রাইম টাইমের নায়ক নায়িকাদের কাছে। এনটিভি, সময় টিভি টকশোগুলো দেখেছেন? সেখানে যুক্তির যুদ্ধ নয়, চিৎকারের প্রতিযোগিতা। 2024-এর অস্থিরতায় কোনো এক অ্যাঙ্কার মৃত্যুর সংখ্যা বাড়িয়ে বলেছিলেন 10 গুণ, শুধু লাইক আর শেয়ারের লোভে। সত্যি বলুন, আপনি কি সত্যি জানতে টিভি চ্যানেল চালান নাকি মজা নিতে? 3, রাজনীতিবিদেরা। এখন শুনুন সবচেয়ে মজার কৌতুক। 2012 সালের কথা মনে আছে? স্কাইপ কেলেঙ্কারি, যেখানে একটি অডিও ক্লিপকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে সৃষ্টি করা হয়েছিল ভয়াবহ উত্তেজনা। রাজনীতিবিদেরা মিডিয়াকে দেখেন ইমোশনাল রিমোট কন্ট্রোলার হিসেবে। যমুনা টিভি হোক বা নতুন কোনো চ্যানেল, সবাই তাল মিলিয়ে নাচে ক্ষমতার সুরে। 4, বিজ্ঞাপনদাতারা, যাদের নীরব ডিরেক্টর বলা হয়। চলুন জিজ্ঞাসা করি, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানির ক্রেডিট ভরা বিজ্ঞাপন যেসব মিডিয়ায় ছাপে, সেখানে কি কখনো দেখেছেন সেই প্রতিষ্ঠানের সমালোচনা? সিজিএস রিপোর্টে বলেছে 2024-এর বিক্ষোভের সময় ব্যবসায়িক অস্থিরতার খবর চেপে যাওয়া হয়েছিল বিজ্ঞাপনদাতাদের খুশি রাখতে।
5 পিআর এজেন্সি, যাদের ছায়াশূন্য বলা হয়ে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র অদৃশ্য পিআর এজেন্সি। এরা ফেক নিউজ, সেল, বিকৃত তথ্য, এমনকি সাজানো এক্সক্লুসিভ পৌঁছিয়ে দেয় মিডিয়া হাউসে। 2024-এর গুজবের সুনামিতে এদের ভূমিকা ছিল অদৃশ্য স্পন্সর। এবার আসুন সার্কাসের স্পেশাল পারফরমেন্সগুলি দেখি। শকিং হেডলাইন, শুট ডিরেক্টলি, শিরোনাম দেখে ভয় পেলেন কিন্তু কনটেক্সট গায়েব। ব্রেকিং নিউজের অপব্যবহার, ব্রেকিং, সেলিব্রিটির পোশাকও করে হারিয়েছে, আসল জরুরি খবর ডুবে যায় এই চিৎকারের সাগরে। টকশো নাটক, না ভাই, এটা কে চিৎকারে জিতে তার প্রতিযোগিতা। জাল এক্সক্লুসিভ, ভুয়া লিক আর সাজানো সংবাদ। বিশ্বাস করার আগে ভাবুন কে লাভবান হচ্ছে। খবর বানাম গুজব, সেলিব্রিটি গসিপ আর ড্রামেটিক রিক্রিয়েশনে গুরুত্বপূর্ণ ইস্যু যায় ঢাকা পড়ে। গবেষণাকর্মী সাংবাদিকতা বিলুপ্ত প্রায়, কারণ 10 মিনিটের ভাইরাল তৈরির খরচ কম, গবেষণার ঝুঁকি বেশি। তাহলে কি এই সার্কাস অবধারিত, নাকি আমরা নিজেরা এই তামাশার দর্শক হয়ে সমর্থন যোগাচ্ছি? এই পতনের শুরু কোথায় জেনে অবাক হবেন। 1990-এর গণতান্ত্রিক উত্থানের মাধ্যমে লুকিয়েছিল এই আজকের সংকটের বীজ। চলুন টাইম মেশিনে চড়ে যায় 1990 দশকের বাংলাদেশে। সেই সময় মিডিয়া মানে ছিল শুধু সরকারি কণ্ঠস্বর। হঠাৎ 1997 সালে বাজিমাত। এটিএন বাংলা নামে প্রথম বেসরকারি চ্যানেলের জন্ম। তারপর কি হলো? 2003-এ এনডি, 2005-এ RTV, 2006 বাংলা ভিশন এবং 2010 নাগাদ 30+ চ্যানেল। মুক্তি পেয়ে কি স্বাধীন হলো মিডিয়া, নাকি শুরু হলো নতুন বন্দিত্বের? দেখুন সেই সময়ের একটি সাংঘাতিক সিদ্ধান্ত। রেটিং বাড়াতে সংবাদ বানানো হলো শো। খবরের নামে নাটকীয় সংলাপ, অতিরঞ্জিত ভয়ভীতি। দর্শক ভাই, আপনি কি সত্যি চান নাকি তামাশা? 2007-এ কেয়ারটেকার সরকার 10টি চ্যানেল বন্ধ করে দিলেও বিষের গাছটা মরেনি, শিকড় গেঁথে গিয়েছিল। এবার আসুন সবকিছু বদলে যাওয়া সেই বছরটিতে। ফেসবুক সুনামি, 2008-এ কয়েক লাখ এবং 2011-এ 72 লাখ ইউজার। মিডিয়া হাউসগুলো আতঙ্কিত, ভাইরাল হতে হবে মিনিটের মধ্যে, সত্য যাচাই করার সময় নাই, শুধু চাই ব্রেকিং নিউজ। 2010 সালেই সেন্সেশনালিজম হয়ে গেল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এখন শুনুন সবচেয়ে অন্ধকার অধ্যায়। 2009 থেকে 2013-এ 25টি নতুন চ্যানেল লাইসেন্স পায়। অধিকাংশ ক্ষমতাসীনদের আত্মীয় স্বজনরা পেল এই লাইসেন্স। সময় টিভি 71 টিভি হয়ে উঠল রাজনৈতিক মেগাফোন। মনে আছে 2009 বিডিআর হত্যাকাণ্ড? লিক হওয়া অডিও নিয়ে মিডিয়ায় অগ্নিযোগ। সরকার তখন ইউটিউব ব্লক করে দিল। খবর নয়, এটা ছিল পাওয়ার গেম। 2013 থেকে 2014 সাতক্ষীরায় সহিংসতা, মিডিয়া পক্ষপাতিত্বে লেগে গেল রক্তের দাগ। 2024-এর বিক্ষোভ, প্রথম আলোর ভুয়া ফটোশপ কার্ড, সোশ্যাল মিডিয়ায় আগুন, গুজবের জোয়ারে ভেসে গেল সত্য। কিন্তু কেন? 1. রাজনৈতিক বিভাজন। 2018-এর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, কণ্ঠরোধ করার আইন। সাংবাদিকরা বেছে নিলেন সেন্সেশন বা নীরবতা। 2. অর্থনৈতিক ক্ষুধা। মিডিয়ার 90% আয় বিজ্ঞাপন, সমালোচনা করো তো বিজ্ঞাপন বন্ধ, এই ভয়ে গণতন্ত্র হত্যা করা হলো। 3. সোশ্যাল মিডিয়ার দানব। 2025-এ 6 কোটি সোশ্যাল মিডিয়া ইউজার। টিকটকে 11 লাখ ভিডিও ডিলিট করেছে, তবু গুজবের স্রোত থামেনি। ঢাকা শহরে 10 মিলিয়ন মানুষ, 44.5% মানুষ ইন্টারনেট ইউজার। সার্কাস রিং এখানে, সেন্সেশনালিজম এখানেই পুষ্টি পায়। তাহলে শুধু মিডিয়ায় দোষী নয়, লিবারালাইজেশন, রাজনীতি, টেকনোলজি আর লোভ, এই 4টি শকুনি খেয়ে ফেলল সত্যিকারের সাংবাদিকতাকে। এখন দেখবেন এই সার্কাসের শিকারদের লাশ। শিকার 1, গুজবের মহামারী। মনে পড়ে 2024-এর সেই ভুয়া ছবি এক রাতে ভাইরাল হলো ফেসবুক, টিকটকে। ফল, টিকটক থেকে সরানো হলো 11 লাখ ভিডিও। শিকার 2, গণতন্ত্রের শ্বাসরোধ। ক্ষমতার দেহরক্ষী হয়ে গেছে মিডিয়া। 2009 থেকে 2024-এ শেখ হাসিনার গুণগান, 2024-এর পর ইউনূসের জয়গান। 200 জন আহত, সাংবাদিক 4 জন নিহত, 199টি মামলা শুধু 2024-এ। খবর দেখে ভোট দিবেন নাকি অন্ধকারে ছুরি মারবেন? শিকার 3, শুনুন সারার গল্প। সারার বাবাকে খুন করা হলো, পরের দিনই পত্রিকায় হেডলাইন, ধনী ব্যবসায়ীর রহস্যময় মৃত্যু। প্রেমিকায় কি খুনি? গোয়েন্দা সন্দেহ করে না, কিন্তু মিডিয়া তো চাই স্টোরি। সারার পরিবার পাড়াছাড়া হলো শুধু টিআরপির লোভে। 2024-এ সংখ্যালঘু হামলার অতিরিক্ত খবর বাড়ালো সাম্প্রদায়িক টেনশন 3 গুণ। শিকার 4, বাংলাদেশের ভবিষ্যৎ ডাস্টবিন। হ্যাঁ, এবার কিছু কষ্টকর প্রশ্ন। সার্কাস চ্যানেলগুলো কি কভারেজ দিয়েছে? এডুকেশন সিস্টেম ভাঙার খবর, হাসপাতালে মরিচে ধরা যন্ত্রের খবর, জিডিপি 3.9% প্রজেকশনের বিশ্লেষণ? না, বরং বুম জার্নালিজম, শর্টকাট ফেমের লোভে ডুবে গেল দেশের ভবিষ্যৎ। কিন্তু হতাশ হবেন না, আপনার হাতেই অস্ত্র। বুদ্ধিমানের মতো দেখুন বিবিসি, আল জাজিরা ভার্সেস স্থানীয় খবর। সেন্সেশনাল চ্যানেল বয়কট করুন, ভিউয়ারশিপই তাদের মেইন অক্সিজেন। হ্যাশট্যাগ স্টপ মিডিয়া সার্কাস চালু করুন, ভুয়া খবরের বিরুদ্ধে আওয়াজ তুলুন।
করুন। মিডিয়ায় কিন্তু লিটারেসি সৈনিক, সেখান আপনার মা বাবাকে কোনো খবর শেয়ারের আগে ভেরিফাই করতে। ভবিষ্যৎ আলো নাকি আধার? ইন্টারিম সরকার ভেঙেছে কিছু নিষেধাজ্ঞা, কিন্তু মালিকানা এখনো কয়েকজনের হাতে। সিস্টেম রিফর্ম ছাড়া এই সার্কাস মঞ্চ ছাড়বে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ডকুমেন্টারি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরো এইরকম ইন্টারেস্টিং ডকুমেন্টারি দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।